হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের এই পিএসসি মিসলেনিয়াস জেনারেল স্টাডিজ যে এমসিকিউ প্লাস কনসেপ্ট সিরিজে ক্লাস নাম্বার 3 অলরেডি দুটো ক্লাস চ্যানেলে আপলোড আছে। পিডিএফও তোমরা টেলিগ্রামে হোপ পেয়ে গেছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং মিসলেনিয়াসে কিন্তু সায়েন্স পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, এবং বিগত বছরের কোয়েশ্চেনের ট্রেন্ড যদি দেখো তাহলে সায়েন্স থেকে কিন্তু মিসলেনিয়াসে বেশ কোয়েশ্চেন এসছে। লাস্ট টাইম মানে যেটা লাস্ট 2023 মিসলেনিয়াস হয়েছিল সেটাতে 13টা কোয়েশ্চেন ছিল ঠিকই, কিন্তু তার আগে যদি দেখো মিসলেনিয়াস পেপারের কোয়েশ্চেন গুলো, সেখানে কিন্তু 22 থেকে 25টা 23টা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকবারই এসেছে। তো সেই হিসেবে প্রিপেয়ার করো। আজকে ক্লাসে সায়েন্সের কোয়েশ্চেন থাকছে না, হয়তো একটা দুটো রয়েছে, কিন্তু সায়েন্সের কোয়েশ্চেনের জন্য তোমরা নোমানি ক্লাসের চ্যানেলটা ফলো করতে পারো, সেখানে কিন্তু সায়েন্সের সেট ওয়াইজ কিন্তু প্র্যাকটিস হবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের নাগরিকত্ব আইন অনুসারে ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকত্ব প্রযোজ্য হয় কখন? মানে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, সেই সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ভূখণ্ড নতুন করে ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে কি নাগরিকত্বের জন্য বিধান রয়েছে? অপশন এ হচ্ছে কোনো রাজ্যের সীমানা পুনর্নির্ধারণ হলে, নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হলে, নতুন বিদেশি ভূখণ্ড ভারতের অংশ হলে, নাকি কোনোটিই নয়। দেখো অলরেডি যেটা ইন্ডিয়ান ইউনিয়নের পার্ট, সেটা স্টেট হোক বা ইউনিয়ন টেরিটরিজ হোক, মানে রাজ্য হোক অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হোক, সেখানে কিন্তু মানুষজন যারা বসবাস করছে তারা অলরেডি ইন্ডিয়ার সিটিজেন। কিন্তু যদি কোনো বিদেশি ভূখণ্ড ভারত অ্যাকোয়ার করে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বিদেশি ভূখণ্ডে বসবাসকারী সমস্ত নাগরিক কিন্তু ভারতের নাগরিক হয়ে যাবে। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 1955 খ্রিস্টাব্দে লাগু করা হচ্ছে, 1955 খ্রিস্টাব্দে সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 7 অনুযায়ী বলা হয়েছে, যদি কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অংশ হয়, তাহলে সেই ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যে কারা কারা ভারতীয় নাগরিক হবেন বা কারা হবেন না সেটা সম্পর্কে বিধান দেওয়া রয়েছে। যেমন যখন গোয়া, দমন, দিউ 1961 খ্রিস্টাব্দে এটাকে ভারতের ইউনিয়নের পার্ট করা হয়, এবং গোয়া, দমন, দিউ এটা কাদের উপনিবেশ ছিল? পর্তুগিজদের উপনিবেশ ছিল। মানে পর্তুগিজরা যখন এখান থেকে তাড়ানো হয়, তোমরা কমেন্ট সেকশনে বলবে যে কোন অপারেশনের মাধ্যমে পর্তুগিজদের ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল। এটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো। তো 1961 খ্রিস্টাব্দে যখন গোয়া, দমন ও দিউ এটা ভারতের ইউনিয়নের পার্ট হয়, বর্তমানে গোয়া একটা স্টেট, কিন্তু দমন এন্ড দিউ স্টিল একটা ইউটি। তো এখানে যে সমস্ত বাসিন্দারা ছিল তারা কিন্তু এই আইন অনুযায়ী, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী ভারতের নাগরিকত্ব পান। ঠিক আছে। আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 নতুন রাজ্য এবং অঞ্চল সম্পর্কিত সাংবিধানিক বিধান দিচ্ছে, এবং সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 1955 এ আসছে, তার সেকশন 7 এ মেনশন করা রয়েছে বিদেশি ভূখণ্ডে ভারতের অংশ হলে তার বাসিন্দারা ভারতের নাগরিকত্ব পাবে। নেক্সট কোয়েশ্চেন, জম্মু কাশ্মীরের নিম্নের কোন হ্রদের উৎপত্তি মহাভারতের সঙ্গে জড়িত? উলার, ডাল, সুরিনসার নাকি মানসবল? এখানে সুরিনসার যে হ্রদটা রয়েছে তার উৎপত্তি মহাভারতের সঙ্গে যুক্ত। এটা একটি মিষ্টি জলের হ্রদ, মানে সাধু জলের হ্রদ, এবং এর উৎপত্তি পৌরাণিক কাহিনীর সঙ্গে প্রচলিত রয়েছে। মহাভারতে অর্জুনের সঙ্গে এর উৎপত্তির কাহিনী যুক্ত। বলা হয় যে অর্জুনের ছোড়া তীর থেকে এই হ্রদটির উৎপন্ন হয়েছিল। এবং এই যে সুরিনসার এবং মানসবল, এই দুটো হ্রদকে বলা হয় যমজ হ্রদ। ঠিক আছে, যমজ হ্রদ বলা হয় এই দুটো হ্রদকে। উলার এটাও হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, এবং এটা হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, এবং এটা ঝিলাম নদীর জলে পুষ্ট, এবং এটা ঝিলাম নদীর জলে পুষ্ট। ওকে। আর ডাল লেক এটা হচ্ছে শ্রীনগরে অবস্থিত, এটাও কাশ্মীরে অবস্থিত, এবং এটাকে বলা হয় জুয়েল অফ শ্রীনগর। ঠিক আছে, এটাও শ্রীনগরে অবস্থান করছে। এখানে হাউস বোটিং আছে, এবং ডাল লেকের মধ্যে একটা ফ্লোটিং পোস্ট অফিসও রয়েছে। ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ছিল প্রথমা গ্রামীণ ব্যাংক। এটি কোন রাজ্যে অবস্থিত? প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, এই রিজিওনাল রুরাল ব্যাংক প্রথম স্থাপন করা হয়েছিল উত্তরপ্রদেশে। এবং ব্যাংকটার নাম কি ছিল? ব্যাংকটার নাম ছিল
গ্রামীণ ব্যাংক, এবং সেটা উত্তরপ্রদেশের মোরাদাবাদে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে, মোরাদাবাদে। এবং এই যে আরআরবি গুলো রয়েছে, রিজিওনাল রুরাল ব্যাংক, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নয় কিন্তু, এই আরআরবির মধ্যে 3টে শেয়ার থাকে। কি কি শেয়ার থাকে? 3টে শেয়ার থাকে। একটা হচ্ছে 50% শেয়ার থাকে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, 15% শেয়ার থাকে 15% শেয়ার থাকে স্টেটের, এবং 35% শেয়ার থেকে যে কমার্শিয়াল ব্যাংকটা এই আরআরবিটাকে স্পন্সর করছে, তাহলে এটা হচ্ছে স্পন্সর ব্যাংক, স্পন্সর কমার্শিয়াল ব্যাংক। এটা হচ্ছে সেন্টার। আরআরবি গুলোকে গভর্ন কে করে, রেগুলেট মানে এগুলোকে সুপারভাইজ করে হচ্ছে নাবার্ড, আরআরবি কে সুপারভাইজ করে নাবার্ড, এন্ড এটা গভর্ন করে বা রেগুলেট করে আরবিআই, রেগুলেট করে আরবিআই। ওকে, এবং আরআরবি স্থাপন করা হয়েছিল নরসিংহম কমিটির সুপারিশ অনুযায়ী, নরসিংহম কমিটির সুপারিশ অনুযায়ী আরআরবি স্থাপন করা হয়েছিল। নাবার্ড কবে স্থাপন করা হচ্ছে? নাবার্ড স্থাপন করা হচ্ছে 1982 খ্রিস্টাব্দে 12ই জুলাই, এবং নাবার্ড হচ্ছে একটা অ্যাপেক্স ইনস্টিটিউট যেখানে এগ্রিকালচারের জন্য লোন প্রোভাইড করা হচ্ছে। ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম, হেডকোয়ার্টার অবস্থান করছে মুম্বাইতে, এবং এটা এগ্রিকালচার গ্রোথ এবং রুরাল ডেভেলপমেন্টকে প্রমোট করার জন্য লোন এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করছে। এবং এই নাবার্ড ও মানে রেগুলেট করছে বা সুপারভাইজ করছে আরআরবি, এবং কোঅপারেটিভ ব্যাংকগুলোকে নাবার্ড সুপারভাইজ করছে। এবং অন্য যে সমস্ত কমার্শিয়াল ব্যাংক যারা লোন দিতে পারে, কিন্তু নাবার্ড কিন্তু ডাইরেক্ট ওভাবে লোন প্রোভাইড করতে পারে না, তারা ব্যাংকিং সার্ভিস কোনো ইন্ডিভিজুয়ালকে মানে প্রোভাইড করে না, তারা প্রোভাইড করছে কোনো যে স্কিম রয়েছে, বা যেমন হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড বা রুপে ক্রেডিট কার্ড, সেই স্কিমের আন্ডারে কিন্তু নাবার্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করে। নাবার্ডে গিয়ে কিন্তু তুমি বলতে পারবে না যে আমার এই এত টাকা লোন দরকার, নাবার্ড কিন্তু তোমাকে ডাইরেক্টলি লোন দেবে না। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন কোন তপশিলে উল্লেখ রয়েছে? অ্যান্টি ডিফেকশন উল্লেখ রয়েছে 10ম তপশিল বা 10th শিডিউলের মধ্যে। কতগুলো শিডিউল আছে টোটাল? 12টা টোটাল শিডিউল আছে। তো অ্যান্টি ডিফেকশন ল, এই লটাতে কি বলা হচ্ছে? এই লয়ের মূল উদ্দেশ্য ছিল যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সে যেন রাজনৈতিক দল পরিবর্তন করে না ফেলে, দলত্যাগের প্রবণতা কমানোর জন্য এই অ্যান্টি ডিফেকশন আইন নিয়ে আসা হয়েছিল। কিন্তু অ্যান্টি ডিফেকশন আইনের মধ্যে আবার একটা ছোট্ট খিচ আছে। কি খিচ? যে কোনো দলের যদি 1/3 সদস্য একটা দল থেকে অন্য দলে চলে যায়, ধরো এখানে এ একটা পার্টি, এখানে বি একটা পার্টি, এবার এখানে এ পার্টির মধ্যে টোটাল নাম্বার অফ এমপিস আছে সাপোজ 12 জন, ঠিক আছে, টোটাল নাম্বার অফ এমপিস আছে 12 জন। এবার এই 12 জনের মধ্যে একজন যদি গিয়ে দল ত্যাগ করে বি পার্টিতে জয়েন করে, বা দুজন যদি জয়েন করে, তাহলে সেটা কিন্তু ডিফেকশনের গ্রাউন্ডে আসবে। তার মেম্বারশিপ, এমপি ছিল, তার মেম্বার অফ পার্লামেন্টের যে সিটটা আছে সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, সেটা কিন্তু ডিসমিস হয়ে যাবে। কিন্তু 12 যদি 2/3 বার করি, তাহলে 2/3 কত হচ্ছে? এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 8 জন। তাহলে 8 জন এমপি যদি এখানে চলে যায়, এই এ দল থেকে বি দলে চলে আসে, তাহলে কিন্তু সেটা অ্যান্টি ডিফেকশন হবে না, সেটাকে বলা হবে মার্জার, বা এই দল থেকে স্প্লিট হয়ে এসে এই দলে মার্জ করলো। এই যে মানে লয়ের মধ্যে যে সাবক্লজটা অ্যাড করা হয়েছে, এই সাবক্লজটা ইউজ করি আমরা দেখতে পাই যে একটা পার্টিকুলার কোনো রাজনৈতিক দল থেকে অন্য দলের মধ্যে অনেকজন এমপি বা এমএলএ গিয়ে যোগদান করছে, এবং ডিফেকশনের গ্রাউন্ডে তাদের কিন্তু মেম্বারশিপ ক্যান্সেল হচ্ছে না। এই আইনটা কবে আসে? এই আইনটা আসে হচ্ছে 52তম সংবিধান সংশোধন আইন, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার অফ 1985, এবং এখানে আর একটা অ্যামেন্ড করা হয় যেটা 91st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 তে, সেখানে কিন্তু এই 2/3 ওয়ালা ক্লজটা কিন্তু অ্যাড করা হয়। অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই কোয়েশ্চেনটা মিসলেনিয়াসে এসেছে, এবং অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর অবস্থিত হচ্ছে সিয়াটেলে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, দুটোই কিন্তু ইউএসএ তে অবস্থিত।
অ্যাপেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যাপেলের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়াতে, গুগলেরও সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়াতে এবং মেটা এআই সেটারও সদর দপ্তর অবস্থিত কিন্তু ক্যালিফোর্নিয়াতে। নিম্নের কে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোনো অধিবেশনে সভাপতিত্ব করেননি? সুভাষচন্দ্র বোস, দাদাভাই নৌরোজি, বালগঙ্গাধর তিলক নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো 1885 খ্রিস্টাব্দে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে তখন সে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। দাদাভাই নৌরোজি 1886-তে করেছে, তারপরেও করেছে। দাদাভাই নৌরোজি 3বার সভাপতি ছিলেন। কলকাতা অধিবেশনের সঙ্গে যুক্ত এনার নাম বারবার কলকাতা অধিবেশনে আমরা দেখি সভাপতিত্ব করতেন। বালগঙ্গাধর তিলক কিন্তু কোনো অধিবেশনে সভাপতিত্ব করেননি এবং সুভাষচন্দ্র বোস 2বার সভাপতিত্ব করেছেন। একবার হচ্ছে 1938-এ যেটা হচ্ছে হরিপুরে অধিবেশন এবং আরেকটা হচ্ছে 1939-এ যেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। তারপরে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং ইভেনচুয়ালি তার রাস্তাটা আলাদা হয়ে যায়। তিনি তারপর আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তারপরে সেপারেট একটা টাইমলাইন আমরা দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বোসের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে। তিনি কংগ্রেস থেকে কিন্তু বেরিয়ে যান। বালগঙ্গাধর তিলক তিনি কিন্তু একজন এক্সট্রিমিস্ট ছিলেন, চরমপন্থী নেতা ছিলেন এবং বালগঙ্গাধর তিলক সম্পর্কে এটাও মনে রাখবে তিনি দুটো পত্রিকা লিখতেন, একটা হচ্ছে মারাঠা আর একটা হচ্ছে কেশরী। মারাঠা হচ্ছে ইংরেজি ভাষায় লেখা পত্রিকা, কেশরী হচ্ছে মারাঠি ভাষায় লেখা পত্রিকা এবং তিনি গণপতি এবং শিবাজি উৎসব চালু করেছিলেন মহারাষ্ট্রে। আজকের দিনে যে আমরা একটা বড় গণপতি ফেস্টিভ্যাল দেখি, মহারাষ্ট্রে একটা বিশাল বড় ঠাকুর হয়, সেই যে গণপতি ফেস্টিভ্যাল, এই যে মানে গণেশ পুজো যে একটা সার্বজনীন পুজো, মানে একটা বারোয়ারি পুজোর মতো পুজো, সেটাও কিন্তু এই টাইম পিরিয়ড থেকে শুরু হচ্ছে। কারণ এখানে বালগঙ্গাধর তিলক এই গণপতি উৎসব বা শিবাজি উৎসবের মাধ্যমে মানুষজনকে ঐক্যবদ্ধ করে দেশভক্তির যে একটা ভাবনা, সেই ভাবনাটাকে তিনি স্প্রেড করতে চেয়েছিলেন। কারণ মানুষজনকে এক কাছে করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে আমরা যদি সেম কালচারের পিপলকে আমরা কোনো একটা সেম কজ দিই, তাহলে মহারাষ্ট্র রিজিয়নে যারা বসবাস করছে তাদের কাছে শিবাজি বা গোটা ইন্ডিয়ার কাছে শিবাজি ওয়াজ আ গ্রেট ফাইটার এবং তাকে অনেক মানুষ আইডিয়াল হিসেবে মানেন। তো শিবাজির নামে যখন কল করা হচ্ছে তখন নিশ্চয়ই সেখানে অনেক মানুষ এসে গ্যাদার হবে এবং সেই একটা অনেক মানুষ যখন একটা জায়গায় গ্যাদার করছে তখন তাদের মধ্যে যেহেতু একটা কমন ভাবনা রয়েছে, একটা কমন থট রয়েছে, সেই থটটাকে কাজে লাগিয়ে কিন্তু তাদেরকে দেশের হিতে যে কোন কাজগুলো করতে হবে, মানে সেখানে অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত নিউজ গুলো দেওয়া বা মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে আমরা সবাই এক, আমাদের সবাইকে এক হিসেবে থাকতে হবে, সেটা কিন্তু তিনি করেছিলেন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপন্ন হয়? সর্বাধিক তুলা উৎপন্ন হয় হচ্ছে গুজরাটে। এই তুলো উৎপাদনের জন্য সবথেকে ভালো মাটি হচ্ছে ব্ল্যাক সয়েল, যেটাকে বলা হয় রেগুর মৃত্তিকা। ঠিক আছে, যেটাকে বলা হয় রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। এবং তুলো উৎপাদনের জন্য 210 দিন ফ্রস্ট ফ্রি ডেজ লাগে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবং তুলো হচ্ছে একটা খারিফ ফসল। গুজরাট মহারাষ্ট্র রিজিয়নে তুলো সব থেকে বেশি উৎপন্ন হয়। সাহিত্য একাডেমি পুরস্কার মোট কতগুলি ভাষায় দেওয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় মোট 24টি ভাষায়, যার মধ্যে 22টা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে আমাদের কনস্টিটিউশনে মেনশন, তার সাথে হচ্ছে ইংলিশ এবং রাজস্থানী। ঠিক আছে, এই 24টা ল্যাঙ্গুয়েজে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো যে সাহিত্য একাডেমি পুরস্কার 2024-25 এটা কে পেয়েছিলেন? কমেন্ট সেকশনে উত্তর করবে। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণকারী প্রথম মহিলা হচ্ছে জুনকো তাবেই। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি জাপানের অধিবাসী ছিলেন এবং 1975 খ্রিস্টাব্দে তিনি এভারেস্ট জয় করছেন। পরবর্তীকালে তিনি কিন্তু 7 সামিটও পূরণ করা প্রথম মহিলা ছিলেন। 7 সামিট মানে যে 7টা মহাদেশ রয়েছে, 7টা মহাদেশের যে 7টা সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গ সামিট করা হচ্ছে ফার্স্ট ফিমেল ছিলেন। ঠিক আছে, বাচেন্দ্রী পাল তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন। এটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। মেলিসা আর্নস ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পর্বতারোহী এবং প্রেমলতা আগরওয়াল ইনি হচ্ছেন 7 সাবমিট সম্পূর্ণ করা ভারতীয় মহিলা পর্বতারোহীদের মধ্যে অন্যতম। উধম সিং 1919
খ্রিস্টাব্দে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কাকে হত্যা করেছিলেন? উধম সিং 1919-এর যে জালিয়ানবাগ হত্যাকাণ্ড, যেখানে রওলাট অ্যাক্টের এগেইনস্টে পিসফুল প্রোটেস্ট হচ্ছিল এবং সেই পিসফুল প্রোটেস্টে গুলি চালানো হয়েছিল এবং নির্মমভাবে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল, সেই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে উধম সিং হত্যা করেছিলেন মাইকেল ও ডায়ারকে। এবং এই হত্যা তিনি কবে করেছিলেন? ইন দ্য ইয়ার অফ 1940s-এ। ঠিক আছে, মাইকেল ও ডায়ার ইনি হচ্ছেন সেই সময় তৎকালীন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং হত্যাকাণ্ডের নীতিগত সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, যার জন্য মাইকেল ও ডায়ারকে উধম সিং হত্যা করেছিলেন। আর যেটা হচ্ছে জেনারেল রেজিনেন্ট ডায়ার, যিনি জালিয়ানবাগের মানে গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন, তিনি আর এই মাইকেল ও ডায়ার কিন্তু সেম পারসন না। এই মাইকেল ও ডায়ার ছিলেন তৎকালীন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর এবং তিনি কিন্তু এই হত্যাকাণ্ডের নীতিগত সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, তার জন্য তাকে হত্যা করেছিলেন। যিনি জেনারেল রেজিনেন্ট ডায়ার, যিনি হচ্ছেন গুলি চালাবার নির্দেশ দিয়েছিল, তিনি আর এই মাইকেল ও ডায়ার কিন্তু সেম পারসন নয়। তো এই জেনারেল ডায়ার, যিনি হচ্ছেন গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন, আর মাইকেল ও ডায়ার ইনি ছিলেন তৎকালীন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিম্নের ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিগনাইট কয়লা উৎপাদন করা হয়? চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, দমন এন্ড দিউ নাকি জম্মু কাশ্মীর? সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে লিগনাইট কয়লা পাওয়া যায় এবং এই লিগনাইট কয়লাকে বলা হয় ব্রাউন কোল। কি বলা হয়? ব্রাউন কোল। কয়লা কত রকমের হয়? 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এন্ড পিট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে উচ্চমানের কয়লা এবং পিট হচ্ছে সবথেকে নিম্নমানের কয়লা। অ্যান্থ্রাসাইটে কয়লার পরিমাণ সবথেকে বেশি থাকে, ময়েশ্চার সবথেকে কম থাকে। পিটে কয়লার পরিমাণ মানে কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে এবং ময়েশ্চার সবথেকে বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন। নিম্নের কোন কারণের জন্য সরকার আরবিআই থেকে টাকা ধার করে? মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি, অর্থনৈতিক মন্দা নাকি কোনোটিই নয়? দেখো, মুদ্রাস্ফীতি যদি হয় তার মানে মার্কেটে অলরেডি টাকা বেশি আছে এবং টাকার ভ্যালু কমে গেছে। মানে আগে আমি যে জিনিসটা 10 টাকায় কিনতে পারতাম, এখন আমায় সেই জিনিসটা কিনতে 15 টাকা লাগছে। তার মানে টাকার ভ্যালুটা কমে গেছে। তাহলে এখান থেকে মার্কেট থেকে টাকা বের করতে হবে, টাকার যে যোগান সেই যোগানটাকে কমাতে হবে, তবে টাকার ভ্যালুটা ইনক্রিজ করবে। তাহলে মুদ্রাস্ফীতি তো নয়। মুদ্রাস্ফীতি হলে আরবিআই টাকা আবার ব্যাক করে নেয়, মার্কেট থেকে তুলে নেয়, যেটা আমরা রেপো রেট, রিভার্স রেপো রেট এসব মনিটারি টুলসে অলরেডি পড়েছি বা পড়বো যারা ক্লাস দেখোনি এখনো। রাজস্ব ঘাটতি কি? রাজস্ব ঘাটতি হচ্ছে যখন সরকারের আয় অপেক্ষা ব্যয় বেশি হয়ে গেছে। তাহলে গভর্নমেন্ট যতটা রিসিভ করছে, রিসিপ্ট যতটা গভর্নমেন্টের রয়েছে, সেই রিসিপ্টের থেকে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে, এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের কাছে ঘাটতি রয়েছে, গভর্নমেন্ট তাহলে মানে ডেফিসিটে চলছে। এই যে ডেফিসিট, এই ডেফিসিটটা আবার কয়েক রকমের হয়, যেমন হচ্ছে বাজেটারি ডেফিসিট। বাজেটারি ডেফিসিট আমরা মাপি কিভাবে? যে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, কতটা এক্সপেন্ডিচার হয়েছে সেখান থেকে কতটা টোটাল গভর্নমেন্ট রিসিপ্ট করেছে, সব রকমের, ক্যাপিটাল হোক বা সেটা হচ্ছে রেভিনিউ হোক। ওকে, এরপর আসে হচ্ছে রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিটের মধ্যে আসে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট। তারপর হচ্ছে ফিসকাল ডেফিসিট। এই ফিসকাল ডেফিসিট হচ্ছে রাজস্ব ঘাটতি। ফিসকাল ডেফিসিট কিভাবে মাপা হয়? ফিসকাল ডেফিসিট মাপা হয় এই কনসেপ্ট গুলো খুব কোর কনসেপ্ট এবং খুব ইন্টারেস্টিং। টোটাল এক্সপেন্ডিচার, যতটা এক্সপেন্ডিচার করেছে গভর্নমেন্ট সেটা থেকে মাইনাস করতে হয় টোটাল রিসিপ্ট, টোটাল কতটা রিসিপ্ট রয়েছে গভর্নমেন্টের কাছে, মাইনাস হচ্ছে ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট কোনগুলো? যেটা হচ্ছে লোন নিয়েছে বা বড় করেছে, সেই লোন বা বড়োইং, এটাকে বাদ দেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে
ফিস্কাল ডেফিসিট। আর এটাকে আমরা আরো একটা ভাবে লিখতে পারি, যেটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস নন ডেপ্ট ক্লিয়ারিং রিসিপ্ট। তাহলে এখানে রিসিপ্ট দু রকমের, একটা রিসিপ্ট আমরা পাচ্ছি ক্যাপিটাল আর একটা হচ্ছে রেভিনিউ। ক্যাপিটাল রিসিপ্ট যেটা, সেটা হচ্ছে লোন বা ডিসইনভেস্টমেন্ট থেকে যেটা আসছে সেটা, আর যেটা রেভিনিউ রিসিপ্ট সেটা হচ্ছে ট্যাক্স থেকে যে টাকাটা আসছে এবং নন ট্যাক্স থেকে যে টাকাটা আসছে সেই টাকাটা। তাহলে যেটা লোন নিয়ে আসছে গভর্নমেন্ট, তার জন্য তো এই লোন নেওয়া মানে গভর্নমেন্টকে তো সেটা রিপে করতে হবে। তাহলে গভর্নমেন্টের কাছে এখানে লায়াবিলিটি তৈরি হচ্ছে সেটা রিপে করার জন্য, তাহলে সেটা কিন্তু টোটাল রিসিপ্ট থেকে মাইনাস করতে হবে। তাহলে আসছে ফিস্কাল ডেফিসিট, মানে রাজস্ব ঘাটতি। তাহলে এই রাজস্ব ঘাটতি যখন থাকে তখন গভর্নমেন্ট আর কার কাছ থেকে টাকা ধার নেবে? গভর্নমেন্ট তো সবসময় আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেবে বা অন্য কোনো অর্গানাইজেশনের কাছ থেকে লোন নেবে। তাহলে এখানে রাজস্ব ঘাটতির সময় কোনো সরকার আরবিআই এর কাছ থেকে টাকা ধার করে। তাহলে ফিস্কাল ডেফিসিট হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোইং। বরোইংটাকে বাদ দিলে টোটাল এক্সপেন্ডিচার থেকে আমরা টোটাল রিসিপ্ট বাদ দিচ্ছি, এবং টোটাল রিসিপ্টের মধ্যে যে বরোইং পার্টটা আছে যেটা লোন থেকে এসছে সেটাকেও বাদ দিতে হবে। ভারতের প্রথম জাতীয় কৃষি নীতি বা ন্যাশনাল এগ্রিকালচার পলিসি কত সালে আনুষ্ঠানিকভাবে লাগু হয়েছিল? প্রথম ন্যাশনাল এগ্রিকালচার পলিসি লাগু করা হয়েছিল 2000 খ্রিস্টাব্দে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং এই ন্যাশনাল এগ্রিকালচার পলিসির মূল লক্ষ্য ছিল কৃষিতে 4% বার্ষিক বৃদ্ধির হার অর্জন করা এবং এগ্রিকালচারকে প্রমোট করা, বিভিন্ন নতুন হাই ইল্ড ভ্যারাইটি নিয়ে আসা, এক্সপেরিমেন্ট করা, এই সমস্ত জিনিসপত্র কিন্তু ন্যাশনাল এগ্রিকালচার পলিসির মধ্যে ছিল। চামেরা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত? চামেরা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে রাভি নদীর ওপর। ঠিক আছে, রাভি নদীর ওপর হিমাচল প্রদেশে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান করছে। এছাড়া এখানে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টও রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কৃষ্ণা, নর্মদা এবং গোদাবরী এই তিনটে নদীর ওপর ইম্পর্টেন্ট জলবিদ্যুৎ কেন্দ্র কি কি রয়েছে। অলরেডি পড়ানো হয়েছে, আমি চাইছি একটু এফেক্টিভ ক্লাস হোক যাতে তোমাদেরও ইনপুট আসুক। যদি না জানো তাহলে সেক্ষেত্রে একটা দুটো জানবে, বা না জানলে বই থেকে দেখেও লেখো, তাহলে কিন্তু তোমার ওটা রেডি হয়ে যাবে। স্লিপিং সিকনেস কোন জীবাণু দ্বারা ঘটে? স্লিপিং সিকনেস ঘটে হচ্ছে ট্রাইপানোসোমা ব্রুসেই। ট্রাইপানোসোমা ব্রুসেই বলে যে প্রোটোজোয়াটা রয়েছে, সেই প্রোটোজোয়ার দ্বারা স্লিপিং সিকনেস ঘটে। এবং এটার বাহক হচ্ছে সিসি ফ্লাই। বাহক হচ্ছে সিসি ফ্লাই, স্পেলিং লেখা হয় TSE, টিটা এখানে সাইলেন্ট। সিসি ফ্লাই এটা কিন্তু বাহক। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আঘাত করে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আঘাত করার জন্য, মানে অ্যাটাক করার জন্য ঘুমের স্বাভাবিক ছন্দে গুরুতর পরিবর্তন দেখতে পাওয়া যায়। এবং এটা ট্রিটমেন্ট এটার অবশ্যই হয়, এবং কিন্তু রোগীর কোন পর্যায়ে পরজীবীটা রয়েছে তার উপর নির্ভর করে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করা হয়। রাইনো ভাইরাস থেকে কি হয়? রাইনো ভাইরাস থেকে কমন কোল্ড হয়, আর র‍্যাবডো ভাইরাস থেকে হয় রেবিস। আর এটা হচ্ছে কালা জ্বরের ভাইরাস। MMR টিকা নিম্নের কোন রোগের জন্য ব্যবহার করা হয়? MMR টিকা ব্যবহৃত হয় হামের জন্য। ঠিক আছে, এম হচ্ছে মিজলস, মামস এবং রুবেলা। MMR টিকা হচ্ছে MMR, এটা তিনটে রোগকে একসাথে মানে কাউন্টার করে, এবং এটা একটা লাইভ ভ্যাকসিন যেখানে শিশুদের এই টিকার MMR টিকা দেওয়া হয়। এটা হচ্ছে হাম মানে মিজলস, মামস আর রুবেলা। এটা হচ্ছে মিজলস। নিকোলা টেসলা কোন ধরনের তড়িৎ আবিষ্কার করেছিল? নিকোলা টেসলা আবিষ্কার করেছিলেন অল্টারনেটিং কারেন্ট বা এসি। ঠিক আছে, নিকোলা টেসলা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেছিলেন। এবং ডিসি কারেন্টের সঙ্গে যুক্ত নামটা কি? ডিসি কারেন্ট আবিষ্কার করেছিলেন থমাস এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করছেন। ঠিক আছে, এই নিকোলা টেসলা থমাস এডিসনের মধ্যে কিন্তু বেশ ভালো রাইভালরি ছিল। কোন জৈন সম্মেলনে জৈন ধর্ম শ্বেতম্বর এবং দিগম্বর দুই প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? এটা হচ্ছে প্রথম জৈন সম্মেলন। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে।
এবং এখানে সভাপতিত্ব করেছিলেন স্থূলভদ্র। এখানে জৈন ধর্ম দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। দিগম্বররা মনে করতেন যে কঠোর তপস্যার ক্ষেত্রে বস্ত্র পরিত্যাগ করে গুরুত্বপূর্ণ, তাই দিগম্বর যারা তারা বস্ত্র পরিধান করতেন না, আর শ্বেতম্বর যারা তারা হচ্ছে শ্বেত বস্ত্র পরিধান করতেন। ঠিক আছে, এবং শ্বেতম্বর দিগম্বর যে বিভাজনটা এটা কিন্তু এই সম্মেলনে পুরোপুরি প্রমিনেন্ট না হলেও এখান থেকে শুরু হয়, পরবর্তীকালে আরো ডাইভার্স হয়ে যায়। এই যে স্থূলভদ্র ইনি হচ্ছেন শ্বেতাম্বর যে জৈন সম্প্রদায় তাদের নেতা, এবং দিগম্বর হচ্ছে ভদ্রবাহু। কি হয়েছিল, যখন চন্দ্রগুপ্ত মৌর্য মগধে রাজত্ব করছেন তখন সেই সময় মগধে খরা দেখা গেছিল, ফেমাইন দেখা গেছিল, যার ফলে চন্দ্রগুপ্ত মৌর্য কিছু লোকজনকে নিয়ে তপস্যা করার জন্য নিচের দিকে সাউথ ইন্ডিয়ার দিকে মুভ করে, এবং শ্রাবণ বেলগোলা নামে জায়গাতে সেখানে তিনি ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করেন এবং সেখানে সাল্লেখানা পারফর্ম করে, মানে অনশনে মৃত্যুবরণ করে। এবং তারা যখন এখানে গেছিল তারা হচ্ছে বস্ত্র পরিত্যাগ করে দিয়েছিল, আর শ্বেতাম্বররা কিন্তু এখানেই থেকে গেছিল, মগধে থেকে গেছিল, এবং তারা শ্বেত বস্ত্র পরিধান করত। তিরুভাতিরা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? তিরুভাতিরা ফেস্টিভ্যাল পালন করা হয় কেরালা রাজ্যে। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে ভগবান শিব এবং দেবী পার্বতীর যে সঙ্গে এই উৎসবটির একটা ধর্মীয় সম্পর্ক রয়েছে, এবং এটা সাধারণত মালায়ালাম মাস ধনু বা ধানু সেই মাসে এটা সেলিব্রেট করা হয়। নেক্সট কোয়েশ্চেন, 2003 সালে 88তম সংবিধান সংশোধনী আইনে কোন করের সঙ্গে যুক্ত? 2003 সালের 88তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা যুক্ত হচ্ছে সার্ভিস ট্যাক্সের সঙ্গে। সার্ভিস ট্যাক্স কি? সার্ভিস ট্যাক্স হচ্ছে যেটা কোন একটা সার্ভিস যখন প্রোভাইড করছে সেই সার্ভিস প্রোভাইডার সেই ট্যাক্সটা লাগু করাতে পারে, এবং এর মাধ্যমে আর্টিকেল, এই যে সংবিধান সংশোধনী আইন, এর মাধ্যমে আর্টিকেল 268 এতে সংযোজন করা হয়, এবং সার্ভিস ট্যাক্স আরোপ এবং সংগ্রহণের ক্ষেত্রে কেন্দ্র এবং সরকারের মধ্যে ক্ষমতা কিভাবে বন্টিত থাকবে সেটার ওপর আলোচনা করা হয়। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা আসছে 2016-এ, যেটা হচ্ছে জিএসটি, যেটা আর্টিকেল 268 এ কে বিলুপ্ত করে দেওয়া হয় এই আইন যখন আসছে, তাহলে সার্ভিস ট্যাক্স কিন্তু বর্তমানে জিএসটি হয়ে গেছে। পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা কোন দেশে রয়েছে? পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কানাডাতে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কানাডার উপকূল রেখা প্রায় 2,02,080 কিলোমিটার বিস্তৃত, এবং এই বিশাল উপকূল রেখা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর, তিনটে মহাসাগরের সাথে কানেক্টেড। ঠিক আছে, এবং ভারতের যদি আমরা উপকূল রেখা দেখি তাহলে সেটা হচ্ছে অ্যারাউন্ড, আগের ডেটা অনুযায়ী তো 7,500 সামথিং ছিল, বর্তমানে ডেটাটা রিভাইজ হয়েছে 11,000 সামথিং একটা হয়েছে, ডেটাটা রিভাইজ হয়েছে, মানে আগে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করে উপকূল রেখা পরিমাপ করা হয়েছিল এখন সেই ইনস্ট্রুমেন্টের প্রিসিশন আরো বেশি হয়ে যাওয়াতে আমরা আরো প্রমিনেন্টলি সেটাকে মাপতে পেরেছি, এবং সেটা অনেক বেড়ে গেছে। সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে ভারতের মধ্যে গুজরাটে। ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসে কোন অভিনেত্রী মুখ্য চরিত্র অভিনয় করেছেন? সঠিক উত্তর হচ্ছে এখানে অনুষ্কা শর্মা। ওয়াহাবি আন্দোলন নিম্নের কোন জেলায় মূলত সংগঠিত হয়েছিল? ওয়াহাবি আন্দোলন মূলত সংগঠিত হয়েছিল এই বিহার বাংলা অঞ্চলে, এবং এই ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল পাটনা, এবং ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ বা সৈয়দ ব্রাদার্স যারা ছিল তারা নেতৃত্ব দিয়েছিল, এবং এখানে ধর্মীয় সংস্কারের পাশাপাশি ব্রিটিশদের বিরুদ্ধেও কিন্তু আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে তিতুমির, যার আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তিনি একটা বাঁশের কেল্লা বানিয়েছিলেন নারকেল বেরিয়াতে, এবং সেখানে ব্রিটিশদের সাথে কিন্তু তার একটা, মানে যুদ্ধ বলবো না, মানে একটা ফেস অফ হয়েছিল, ফাইট হয়েছিল, এবং বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল। বিমানবন্দর বিহীন নিম্নের দেশ কোনটি? বিমানবন্দর ওপরের সবকটি, কোনো দেশেই কিন্তু বিমানবন্দর নেই। ভারতের প্রথম আরবান নাইট সাফারি কোথায় চালু করা হয়েছে? ভারতের প্রথম আরবান নাইট সাফারি চালু করা হয়েছে লখনৌতে। লখনৌয়ের
কুকরেল রিজার্ভ ফরেস্টে 2026 সালের জুলাই মাস থেকে নাইট সাফারি চালু করা হয়েছে। ভারতে আগস্ট আন্দোলন কত সালে হয়েছিল? আগস্ট আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, যেটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন নামেও পরিচিত। মহাত্মা গান্ধী এখানে স্লোগান দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই স্লোগান দিয়েছিল, এবং অল ইন্ডিয়া কংগ্রেস এর যে কমিটি ছিল সেটা ভারত ছাড়োর প্রস্তাব গ্রহণ করেছিল, এবং 9ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রধান নেতারা গ্রেপ্তার হয়ে যায় এই ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন। তারপর কিন্তু যে রিজিয়নাল জায়গাগুলোতে যে নেতা ছিল তারা ভারত ছাড়ো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান। ভারতীয় সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্টের কোনো বিধান নেই? ইমপিচমেন্টের বিধান নেই হচ্ছে রাজ্যপালের জন্য। ভারতের প্রথম কাগজবিহীন জেলা আদালত উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? প্রথম কাগজবিহীন জেলা আদালত উদ্বোধন করা হয়েছে কেরালা রাজ্যে। ফ্রান্স কোন দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? এটা আমেরিকাকে উপহার দিয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। লিবার্টি কথাটাও আমরা ফ্রান্স থেকেই প্রথম পাই, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য বর্তমানে বেড়ে কত হয়েছে? এটা একটু আগেই বললাম, বর্তমানে বেড়ে প্রায় 11,098 কিলোমিটার হয়েছে। গোয়ার তৃতীয় জেলা হিসেবে ঘোষিত নিম্নের কোনটি? গোয়ার তৃতীয় জেলা হিসেবে ঘোষিত নিম্নের জেলা হচ্ছে কুশবতী। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। খাদ্যের সঙ্গে প্রথম কোন এনজাইমটি মানুষের পৌষ্টিকতন্ত্রে মেশে? মানুষের পৌষ্টিকতন্ত্রে মেশে হচ্ছে প্রথম যে এনজাইমটা সেটা হচ্ছে অ্যামাইলেজ বা স্যালিভারি অ্যামাইলেজ। এই স্যালিভারি অ্যামাইলেজকে বলা হয় টায়ালিন। টায়ালিন হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, যেটা সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে। ট্রিপসিন, পেপসিন এই দুটো হচ্ছে প্রোটিনের ওপর কাজ করে, লাইপেজ হচ্ছে লিপিডের ওপর কাজ করে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ আদালতের বিষয়ে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 241, আর্টিকেল 241 এ আলোচনা করা হয়েছে হাইকোর্টস ফর ইউনিয়ন টেরিটরিজ। একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব উচ্চ আদালত বা হাইকোর্ট রয়েছে সেটা হচ্ছে দিল্লি হাইকোর্ট, যেটা দিল্লির যে কেন্দ্রশাসিত অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলের তার জুরিসডিকশনের আন্ডারে আসছে। মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী কে হয়েছেন? এই কোয়েশ্চেনটাও করানো। মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন হচ্ছে সুচেতা পাওয়ার। কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথম অধিবেশন হচ্ছে হরিপুরা অধিবেশন ইন দ্য ইয়ার অফ 1938, যেখানে প্রথম তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার পরের বছর ত্রিপুরী অধিবেশন 1939 খ্রিস্টাব্দে, সেখানেও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার এগেনস্টে ছিল গান্ধীজির পছন্দের প্রার্থী হচ্ছে পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া হেরে যেতে গান্ধীজি বলেছিলেন যে সীতারামাইয়ার হার হচ্ছে আমার হার, কারণ তার পছন্দের ক্যান্ডিডেট ছিল। এবং তারপরেই গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন। উইদিন দ্য কংগ্রেস আফটার দ্যাট আমরা তার দেখতে পাচ্ছি যে তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হচ্ছে, তারপর তিনি দেশ ছেড়ে যাচ্ছেন এবং আলটিমেটলি গিয়ে আজাদিন হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে যুক্ত হচ্ছেন এবং সেটাকে লিড করছেন। শোষণের বিরুদ্ধে অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার ভারতের সংবিধানের আর্টিকেল 23 তে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, যেখানে মানে হিউম্যান ট্রাফিকিং, বেগার খাটানো বা অন্যান্য কোনো ধরনের ফোর্স লেবার করা সেটাও কিন্তু প্রহিবিট করা হয়েছে। এবং এটা যদি হয় তাহলে সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে এবং সেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। ফান্ডামেন্টাল রাইটস ইজ এ জাস্টিসিয়েবল ইন নেচার। ফান্ডামেন্টাল রাইট ইটসেলফ মানে এটাকে লাগু করার জন্য কোনো আইন আনতে হয় না, ইটসেলফ লাগু হয়ে যায়। ডিপিএসপি বা এফডি নয়, মানে ফান্ডামেন্টাল ডিউটি বা ডিপিএসপি নয়। ডিপিএসপি তে যেগুলো বলা হয়েছে সেগুলো নন জাস্টিসিয়েবল ইন নেচার, সেটাকে লাগু করতে গেলে কোনো আইন নিয়ে আসতে হবে। চালের জলের মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন মেশালে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে চালের মধ্যে হচ্ছে শ্বেতসার রয়েছে। ঠিক আছে, আয়োডিন টেস্ট। ভারতের প্রাচীনতম পক্ষী অভয়ারণ্য বা সংরক্ষণাগার কোনটা? ভারতের প্রাচীনতম পক্ষী অভয়ারণ্য হচ্ছে ভেন্দাথাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি। এটা কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে তামিলনাড়ুতে। টিএন কুলিক পাখিরালয়, এটা রায়গঞ্জে অবস্থান করছে। ভরতপুর রাজস্থান। সেলিম আলী হচ্ছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি গোয়াতে অবস্থিত। সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। আলাউদ্দিন খিলজির সময়ে দক্ষিণ ভারতের অভিযান কে পরিচালনা করেছিলেন? আলাউদ্দিন খিলজির সময়ে দক্ষিণ ভারতের অভিযান পরিচালনা করেছিলেন মালিক কাফুর। তাকে বলা হতো হাজার দিনারি, হাজারটা দিনার দিয়ে মালিক কাফুরকে কিনেছিলেন, তাই হাজার দিনারি। ভারত মহাসাগরে কতগুলি গভীর খাদ বা ডিপ ট্রেঞ্চেস রয়েছে? ভারত মহাসাগরে টোটাল 6টা ডিপ ট্রেঞ্চেস রয়েছে। অনেক অনেক জায়গায় 5টাও লেখা থাকে, যেমন জাভা, সুন্দ্রা ট্রেঞ্চ, মার্কান ট্রেঞ্চ, ওয়েন ট্রেঞ্চ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেঞ্চ। এবং সব থেকে গভীরতম ট্রেঞ্চ হচ্ছে জাভা ট্রেঞ্চ।
আলেকজান্ডার এশিয়া জয় করে ভারত প্রবেশ কবে করেছিলেন? আলেকজান্ডার এশিয়া জয় করে ভারতে প্রবেশ করেছিলেন 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে এবং প্রথম কোন রাজা আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেছিলেন? রাজা অম্বি বিনা যুদ্ধে বর্ষতা স্বীকার করেছিলেন। তারপর পুরুষ সাথে যুদ্ধ হচ্ছে ঝিলামের যুদ্ধ বা হিদাসপাসের যুদ্ধ। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? এই কোয়েশ্চেনটা আমি একটা জায়গায় পেয়েছিলাম যে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন, বা বলা যায় যে কত মাস ভারতে ছিলেন? এই কোয়েশ্চেনটা অলরেডি এসেছে, মানে আমি কোনো একটা জায়গায় তো পেয়েছিলাম, এক্সামের নামটা আপাতত মনে পড়ছে না। এটা হচ্ছে 19 মাস। ঠিক আছে, 19 মাস আলেকজান্ডার ভারতবর্ষে ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী বিভক্ত হয়? জাতীয় কংগ্রেসে সুরাট স্প্লিট হচ্ছে, সুরাট স্প্লিট 1907 খ্রিস্টাব্দে হচ্ছে সুরাট স্প্লিট। তোমরা কমেন্ট সেকশনে জানাবে সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন। ভারতে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য রয়েছে? সুলতানপুর পাখি অভয়ারণ্য রয়েছে হরিয়ানাতে। পৃথিবীর নিম্নের কোন উপাদানটি সবথেকে বেশি তাপরোধী? হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে HFC। ঠিক আছে, HFC। কঙ্কাল হ্রদ বা মিস্ট্রি লেক নামে পরিচিত কোন হ্রদ? রূপকুন হচ্ছে মিস্ট্রি লেক বা কঙ্কাল হ্রদ নামে পরিচিত। এই হ্রদের মধ্যে প্রচুর মানুষের কঙ্কাল পাওয়া গেছে এবং ইন্টারেস্টিংলি ওই কঙ্কালগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার সময়ের নয় এবং পার্টিকুলার রেসেরও নয়, বিভিন্ন জায়গাকার মানুষের কঙ্কাল পাওয়া গেছে এবং সেটার মিস্ট্রি এখনো সলভ হয়নি। তাই মিস্ট্রি লেক বা রূপকুণ্ড হচ্ছে কঙ্কাল হ্রদ নামে পরিচিত। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় কাদের পরাস্ত করেছিলেন? পরাস্ত করেছিলেন নন্দ বংশ, ধননন্দকে পরাস্ত করেছিলেন। ঠিক আছে, ধননন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা এবং মহাপদ্ম নন্দ হচ্ছে নন্দ বংশের প্রথম রাজা। এই ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মগধে। 2026 সালে ভারতের সবচেয়ে দূষিত বা অপরিচ্ছন্ন শহর নিম্নের কোনটি? দিল্লি, নয়ডা, কানপুর, গাজিয়াবাদ। সঠিক উত্তর হচ্ছে গাজিয়াবাদ, সবথেকে অপরিচ্ছন্ন শহর বা পলিউটেড সিটি ইন ইন্ডিয়া ইন 2026। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বিসমিল্লাহ খান যুক্ত হচ্ছে সানাইয়ের সঙ্গে। ঠিক আছে, সানাইয়ের সঙ্গে যুক্ত এবং যখন প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় তখন কিন্তু লালকেল্লাতে তিনি সানাই বাজিয়েছিলেন। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আদিল শাহী। আদিল শাহী ডাইনেস্টি, আদিল শাহ হচ্ছে বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বিজাপুর রাজ্যে আদিল শাহী ডাইনেস্টির রাজত্ব ছিল। লাস্ট কোয়েশ্চেন আজকের, 98তম একাডেমিক অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার 2026-এ প্রধান চরিত্র অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর বিভাগে পুরস্কার পেয়েছেন কে? 2026-এ বেস্ট অ্যাক্টরের জন্য পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন সিনেমার জন্য তিনি বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছেন। তাহলে 50 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, কে কতগুলো উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং PDF তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।